হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্ডিয়ান পলিটি একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নিয়ে আলোচনা করব। তো ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি অর্থাৎ রাষ্ট্রকে বিভিন্ন নির্দেশ দেওয়া হচ্ছে, কিভাবে চলতে হবে, কি করতে হবে, সে ডাইরেকশন দেওয়া হচ্ছে, একটা দিক নির্দেশ দেওয়া হচ্ছে। স্টেটের পলিসি কেমন হবে, তার নীতি কেমন হবে, স্টেটকে এই ইনফরমেশনগুলো দিচ্ছে সংবিধান। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেই বোঝা যাচ্ছে এটা। এই জন্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল বা ডিপিএসপি কে ফান্ডামেন্টাল রাইটসের পরিপূরক বলা হয়, সিস্টার বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো দেখব। পার্ট 4-এ রয়েছে, এটা সংবিধানের পার্ট 4-এ রয়েছে এবং আর্টিকেল 36 থেকে 51 পর্যন্ত রয়েছে। এবং এই ডিপিএসপি নেওয়া হয়েছে আইরিশ কনস্টিটিউশন থেকে, অর্থাৎ আয়ারল্যান্ডের যে সংবিধান সেখান থেকে এই ডিপিএসপিটা নেওয়া হয়েছে। এবং বি আর আম্বেদকর এই ডিপিএসপি কে বলছেন ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন, বলছেন। আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এটা হচ্ছে নন জাস্টিসিয়েবল, অর্থাৎ স্টেটকে বলা আছে এইগুলো করতে। স্টেট যদি না করতে পারে বা না করে থাকে তাহলে কিন্তু কেউ কোর্টে যেতে পারে না এটা বলে যে রাষ্ট্র এটা করছে না বা রাজ্য এটা করছে না, কখনোই কিন্তু কোর্টে যাওয়া যায় না। যেমন ফান্ডামেন্টাল রাইটস যদি বিঘ্নিত হয় সে সরাসরি সুপ্রিম কোর্ট হাইকোর্টে যেতে পারে, কিন্তু ডিপিএসপি যদি বিঘ্নিত হয় তাহলে কেউ কিন্তু কোর্টে যেতে পারে না। এরপর খুব গুরুত্বপূর্ণ ক্লাসিফিকেশন। তো আর্টিকেল 36 থেকে 51 পর্যন্ত ডিপিএসপি রয়েছে। এই যে ডিপিএসপি গুলো রয়েছে একে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। কি কি ভাগ রয়েছে? সোশিয়ালিস্ট প্রিন্সিপালস, অর্থাৎ সাম্যবাদী যে সমস্ত, অর্থাৎ সমাজে সাম্যাবস্থা আনার জন্য যে সমস্ত বলা রয়েছে, ডিরেকশন গুলো দেওয়া রয়েছে, সেইগুলোকে বলা হচ্ছে সোশিয়ালিস্ট প্রিন্সিপাল। গান্ধীয়ান প্রিন্সিপাল, গান্ধীজি ঠিক যে ধরনের ভারতবর্ষ চাইতেন সেই যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া হয়েছে, সেই ধরনের যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া রয়েছে সেগুলোকে গান্ধীয়ান প্রিন্সিপালসের মধ্যে ফেলা হয়েছে। আর কিছু রয়েছে লিবারাল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালস। তো এইগুলো রয়েছে, আর কয়েকবার এগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিছু চেঞ্জ হয়েছে, সেগুলো আমরা জানবো পরপর। তো সোশিয়ালিস্ট প্রিন্সিপালে কি কি রয়েছে? আর্টিকেল 38 কি বলছে? স্টেট টু সিকিউর সোশ্যাল অর্ডার ফর দ্য প্রমোশন অফ দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল। খুব গুরুত্বপূর্ণ। সমাজের যে অর্ডার রয়েছে, সোশ্যাল অর্ডার, অর্থাৎ সমাজের যে স্তরায়ন, সেই একটা তাকে সাম্যাবস্থায় আনার জন্য মানুষের ওয়েলফেয়ারের জন্য বিভিন্ন কাজ করতে হবে। এই জন্যই কিন্তু রাষ্ট্র বিভিন্ন স্কিম আনে, যে স্কিমগুলো দেখা যায় যে যারা নিম্নবর্গের মানুষ, যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছেন, সামাজিকভাবে পিছিয়ে পড়েছেন, তাদের জন্য পার্টিকুলারলি সেই স্কিমগুলো হয়, অর্থাৎ তাদেরকে আপলিফমেন্ট করার চেষ্টা হচ্ছে, তাদেরকে উপরে তোলার চেষ্টা করা হচ্ছে। তো এটাই হচ্ছে সোশ্যাল অর্ডার, সমাজকে সাম্যাবস্থায় আনার জন্য সাধারণ মানুষের ওয়েলফেয়ারের জন্য কাজ করতে হবে স্টেটকে। এটা বলা আছে আর্টিকেল 38, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর আর্টিকেল 39, যেগুলো রেড আন্ডারলাইন করা রয়েছে সেগুলো কিন্তু অ্যামেন্ডমেন্টের ফলে যুক্ত হয়েছে, মনে রাখতে হবে কোন অ্যামেন্ডমেন্ট সেটা পরে আসছে। আর্টিকেল 39 কি বলছে? সার্টেন প্রিন্সিপালস অফ পলিসি টু বি ফলোড বাই দ্য স্টেটস। এখানে কিছু স্টেটকে কিছু নির্দেশ দেওয়া হচ্ছে কিছু প্রিন্সিপাল ফলো করার জন্য, সেগুলো ডিটেলসে যাচ্ছি না, এটা প্রিলিমসের জন্য। তো আর্টিকেল 39 এটা বলেছে, এটুকু জানলে চলবে। আর্টিকেল 39 কি বলছে? ইকুয়াল জাস্টিস এন্ড ফ্রি লিগাল এইড। ইকুয়াল জাস্টিসের কথা আসছে, প্রত্যেকের জন্য কিন্তু ন্যায় বিচারটা সমান হবে এবং ফ্রি লিগাল এইড দিতে হবে। তো ফ্রি দিতে হবে, কিন্তু এই লিগাল এইডটা ফ্রি দিতে হবে, এটা কিন্তু 39 বলছে। আর কি বলছে? আর্টিকেল 43 কি বলছে? লিভিং ওয়েজেস এটসেট্রা ফর ওয়ার্কার্স। যারা কিনা বিভিন্ন কর্মচারী রয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত যারা কর্মচারী রয়েছেন, তাদেরকে তাদের যে মাহিনা দিতে হবে সেই বিষয়টা, লিভিং ওয়েজেস, অর্থাৎ জীবনযাপনের জন্য যথেষ্ট পরিমাণ দিতে হবে, সেই পরিমাণটা যথেষ্ট হতে হবে, সেই জন্য লিভিং ওয়েজেস রয়েছে, এবং অন্যান্য তাদের সুযোগ সুবিধা দিতে হবে। এটা রয়েছে আর্টিকেল 43-তে। 43 এতে কি রয়েছে? 43 এতে রয়েছে প্রিন্সিপালস অফ ওয়ার্কার্স ইন ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে শিল্প ক্ষেত্রে যে সমস্ত ওয়ার্কাররা নিযুক্ত রয়েছেন তাদের পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছু কিন্তু সঠিকভাবে রাখতে হবে, এটা রয়েছে আর্টিকেল 43 এতে। 47 কি রয়েছে? ডিউটি অফ দ্য স্টেটস টু রেইজ দ্য লেভেল অফ নিউট্রিশন অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যান্ড টু ইমপ্রুভ পাবলিক হেলথ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হেলথের বিষয়টা।
পুষ্টিগত দিক বিবেচনা করতে হবে, তারা প্রত্যেক মানুষ যেন পুষ্টি পান। স্ট্যান্ডার্ড অফ লিভিং, জীবনযাত্রার মানটাকে যাতে উন্নত করা যায় প্রত্যেক মানুষের, সেইটা দেখতে হবে। পাবলিক হেলথ, মানুষের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। এই সমস্ত বিষয়টা রয়েছে আর্টিকেল 47, অর্থাৎ হেলথ রিলেটেড সমস্ত কিছু রয়েছে আর্টিকেল 47-এ। গান্ধীয়ান প্রিন্সিপাল কি বলছে? অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, আর্টিকেল 40, অর্থাৎ ভিলেজ পঞ্চায়েত, গ্রামে পঞ্চায়েত থাকবে। তো গান্ধীজি তার যে প্রিন্সিপাল ছিল, গান্ধীজির যে নীতিগুলো ছিল, সেখানে কিন্তু উনি গ্রামের যে সংগঠন সেটার উপর উনি জোর দিয়েছেন। তো সেখানে উনি পঞ্চায়েত, এই যে একটা শাসন ব্যবস্থা, ডিসেন্ট্রালাইজড যে একটা শাসন ব্যবস্থা, সেটার উপর জোর দিয়েছিলেন। তো সেই জন্য এখানে কিন্তু পঞ্চায়েতের কথা বলা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্টিকেল 40 বলছে পঞ্চায়েতের কথা। আর্টিকেল 43B কি বলছে? প্রমোশন অফ কোঅপারেটিভ সোসাইটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু পরে এসছে, এটা অ্যামেন্ডমেন্টের ফলে এসছে, কোঅপারেটিভ সোসাইটি 43B। বিভিন্ন সংস্থা, কোঅপারেটিভ সোসাইটি বিভিন্ন তৈরি হবে, সেটা আর্টিকেল 43B রয়েছে। আর্টিকেল 46 এ রয়েছে প্রমোশন অফ এডুকেশন and economic interest of SC, ST and other weaker section, very very important article. Article 46, Article 46 বলছে, তো এই জন্যই কিন্তু বিভিন্ন ST, SC এবং অন্যান্য যে সমস্ত উইকার সেকশন আছে তাদের জন্য শিক্ষাগত এবং অর্থনৈতিক সাহায্য কিন্তু করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্টিকেল 46 এ কিন্তু এটা বলা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল। এখানে এই ভিলেজ পঞ্চায়েত, কোঅপারেটিভ সোসাইটি, এই আর্টিকেল 46 অত্যন্ত গুরুত্বপূর্ণ। 47 সবই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো একটু অধিক আমাদের জোর দিয়ে আরো ভালো করে জানতে হবে। আর্টিকেল 47 কি বলছে? ডিউটি অফ দ্য স্টেট টু রেজ দ্য লেভেল অফ নিউট্রিশন এন্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং এন্ড টু ইমপ্রুভ পাবলিক হেলথ। তো 47 এই দুটোই, এখানে এই যে শ্রেণীবিভাগগুলো করা হয়েছে, এটা কিন্তু সংবিধানে এরকম শ্রেণীবিভাগ নেই, এগুলোকে এক জায়গায় আনার চেষ্টা করা হয়েছে, একই বৈশিষ্ট্যগুলোকে এক জায়গায় আনার চেষ্টা হয়েছে। তো এই যে আর্টিকেল 47, এটা সোশ্যালিস্ট অর্ডারের মধ্যে পড়ে, গান্ধীয়ান প্রিন্সিপালের মধ্যেও পড়ে। তো সেই জন্য এটাকে দু জায়গায় রাখা হয়েছে যে হেলথের বিষয়টা খুব গুরুত্ব সহকারে, পুষ্টিগত দিকগুলো গুরুত্ব সহকারে দেখতে হবে। আর্টিকেল 48 কি বলছে? অর্গানাইজেশন অফ এগ্রিকালচার এন্ড অ্যানিমাল হাজবেন্ডারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগ্রিকালচার এবং অ্যানিমাল হাজবেন্ডারি এই দুটোর উপর কিন্তু জোর দিতে হবে। ভারত যেহেতু কৃষি প্রধান দেশ, তো কৃষি ক্ষেত্রের এই যে বিষয়গুলো, এগুলোর উপর জোর দিতে হবে। লিবারেল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল কি রয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 44, আর্টিকেল 44, মাঝে মধ্যে এই বিষয়টা নিয়ে চর্চা হয়। ইউনিফর্ম সিভিল কোড, অর্থাৎ প্রত্যেকের জন্য আইন, সমান আইন, সেম। 45 কি বলছে? প্রভিশন ফর আর্লি চাইল্ডহুড কেয়ার এন্ড এডুকেশন অফ চিলড্রেন বিলো এজ অফ 6, 6 বছরের নিচে যারা শিশু রয়েছে তাদেরকে শিক্ষা দিতে হবে, শিক্ষার অধিকারে। অ্যাকচুয়ালি এটা কিন্তু অ্যামেন্ড করা হয়েছিল 2002 সালে, এটা অ্যামেন্ড হয়, যেটা পরবর্তীকালে এটা এজটা 6 থেকে 14 করা হয়, যে 14 বছর পর্যন্ত অবশ্যই শিক্ষা দিতে হবে। এই বিষয়টা কিন্তু আর্টিকেল 45 এর ম্যাটারটাকে চেঞ্জ করছে এখানে। আর্টিকেল 45 আগে বলা ছিল যে এই শিক্ষার ব্যাপারটা, যে শিশুদের শিক্ষা অবশ্যই দিতে হবে, এই বিষয়টা আর্টিকেল 45 এ ছিল, কিন্তু শিক্ষার অধিকার আইনে সেটা পরবর্তীকালে চেঞ্জ হয়েছে। এখানে কিন্তু আর্টিকেল 45টার জন্য অ্যামেন্ড করা হয়েছে, সেই জন্য এটা আন্ডারলাইন করা হয়েছে। আচ্ছা, আর্টিকেল 48 কি বলছে? অর্গানাইজেশন অফ এগ্রিকালচার এন্ড অ্যানিমাল হাজবেন্ডারি, যেটা আগেও পেয়েছি আমরা, যেটা গান্ধীয়ান প্রিন্সিপালের মধ্যে পড়ছে, এখানেও পড়ছে। আর আর্টিকেল 49 খুব গুরুত্বপূর্ণ, প্রোটেকশন অফ মনুমেন্টস এন্ড প্লেসেস এন্ড অবজেক্টস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, যেগুলো জাতীয় গুরুত্ব রয়েছে, এরকম যে মনুমেন্ট গুলো রয়েছে এবং যে জায়গাগুলো রয়েছে যার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে দেশের জন্য, যেটা একটা বিরাট বড় সাক্ষ্য, বিরাট বড় একটা ইতিহাস বহন করছে, যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, যে সমস্ত জায়গাগুলো, সেই জায়গাগুলোকে প্রোটেক্ট করতে হবে। এবং সেটা কি করতে হবে? কিন্তু স্টেটকে, রাষ্ট্রকে সেটা প্রোটেক্ট করতে হবে, দেশকে, রাজ্যকে সেই জায়গাটা প্রোটেক্ট করতে হবে, তার প্রোটেকশন দিতে হবে। এই বিষয়টা রয়েছে আর্টিকেল 49 এ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল। 48A কি বলছে? প্রোটেকশন এন্ড ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্ট এন্ড স্ট্যান্ডার্ড অফ ফরেস্ট এন্ড ওয়াইল্ড লাইফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও কিন্তু অ্যামেন্ডমেন্ট হওয়ার পর আসছে। রাষ্ট্রকে কি নির্দেশ দেওয়া হচ্ছে? যে পরিবেশ রক্ষা করতে হবে এবং বনাঞ্চল এবং বন্য প্রাণী, এদেরকে প্রোটেকশন দিতে হবে। এই যে একটা ধারণা, এটা কিন্তু পরবর্তীকালে সংবিধান প্রণয়নের সময় এনভায়রনমেন্টের উপর সেইভাবে জোর দেওয়া হয়নি। আমরা যদি এনভায়রনমেন্টের বিভিন্ন আইন দেখি, সারা বিশ্বে বিভিন্ন কনফারেন্স দেখি, সবগুলো কিন্তু হয়েছিল অনেক পরে, তার জন্য এটা পরে অ্যাড করা হয়।
48 এটাকে, যেটা 42তম সংবিধান সংশোধনী 1976 অ্যাড করা হয়েছে। তো এই 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 এনভায়রনমেন্টকে প্রোটেকশন করার দায়িত্বটাও কিন্তু রাষ্ট্রকেই দেওয়া হচ্ছে, মনুমেন্টকে রক্ষা করার দায়িত্বটা রাষ্ট্রকেই দেওয়া হচ্ছে। সেপারেশন অফ জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জুডিশিয়ারি আর এক্সিকিউটিভ এরা কিন্তু আলাদা হবে, কখনোই এরা একে অপরের উপর প্রভাব বিস্তার করতে পারবে না, স্বাধীন হবে, বিচার ব্যবস্থা স্বাধীন হবে, সেখানে কোনো এক্সিকিউটিভদের প্রভাব থাকবে না, সেখানে কোনো পলিটিক্যাল লোকদের প্রভাব থাকবে না, এবং পুরোটাই সেপারেশন থাকবে। এটা বলা হচ্ছে আর্টিকেল 50-তে, খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল, আর্টিকেল 50। এটা যদি হয়ে যায় মানুষ কিন্তু আর বিচার পাবে না সত্যি করে, সেই জন্য আর্টিকেল 50 খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। 51টাও গুরুত্বপূর্ণ, ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, আন্তর্জাতিক শান্তি বজায় রাখা এবং সিকিউরিটি বজায় রাখা, এটা রয়েছে আর্টিকেল 51-এ। খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল, প্রত্যেকটা যেগুলো টিক দিয়েছি সেগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর্টিকেল। আর অ্যামেন্ডমেন্ট হয়েছিল 42তম সংবিধান সংশোধনী 1976, যেটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়, যেখানে প্রচুর প্রচুর জিনিস অ্যামেন্ড করা হয়েছিল। সেখানে 39, 39A, 43A, 48A, যেগুলো এ দেওয়া রয়েছে যেগুলো, সেগুলো অবশ্যই যুক্ত হয়েছে, এবং 39 আর 45 এই দুটো কিন্তু, 45টা যদিও 86-তে চেঞ্জ হয়েছিল, 39টাও কিন্তু 42nd অ্যামেন্ডমেন্ট 1976-এ চেঞ্জ হচ্ছে। আর 46তম সংবিধান সংশোধনী 2002, যেখানে রাইট টু এডুকেশন অ্যাক্ট হচ্ছে, সেই রাইট টু এডুকেশনে কিন্তু এই আর্টিকেল 45-এর সাবজেক্ট ম্যাটারটাকে চেঞ্জ করছে, যেখানে বলা ছিল যে 6 বছর পর্যন্ত, সেখানে হয়ে যাচ্ছে 14 বছর পর্যন্ত। তো খুবই গুরুত্বপূর্ণ। এটা 86 সংবিধান সংশোধনী 2002-তে পরিবর্তিত হয়ে এসছে, অ্যামেন্ডমেন্ট হয়ে এসছে। এরপর 97তম সংবিধান সংশোধনী 2011, যেখানে কি হচ্ছে, কোঅপারেটিভ সোসাইটিতে যুক্ত হচ্ছে, অর্থাৎ 43B। এটা কিন্তু আসছে 97তম সংবিধান সংশোধনী 2011 সালে, অনেক পরে এটা এসছে। খুব গুরুত্বপূর্ণ কোঅপারেটিভ সোসাইটি, এবং কোঅপারেটিভ সোসাইটির কথা বলা হচ্ছে কোথায়, 43B-তে। এই আর্টিকেলটাও কিন্তু সেই জন্য একই কারণে গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ এটা লেটেস্ট অ্যামেন্ডমেন্ট টু দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। রাষ্ট্রকে কি নির্দেশ দেওয়া হচ্ছে সেটা অবশ্যই সবসময় গুরুত্বপূর্ণ থাকবে, তো খুব গুরুত্ব সহকারে পড়তে হবে আর্টিকেলগুলো এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো। তো এই অধ্যায়টা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।